হ্যালো ভিয়ার্স, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ডিটারমিনেশন অফ ইএসআর বাই ওয়েস্টার গ্রেড মেথড এই টেস্টটি করার জন্য। আসলে আমরা কেন ডিটারমিনেশন অফ ইএসআর বাই ওয়েস্টার গ্রেড মেথড বলছি এটা আপনারা ভালো করেই জানেন, কারণ ইএসআর মেজারমেন্টে দুইটা মেথড আছে, একটা হচ্ছে ওয়েস্টার গ্রেড মেথড আর একটা উইন্ট্রপ মেথড। আমরা আসলে ওয়েস্টার গ্রেড মেথডটাই প্রিফার করি, কারণ ওয়েস্টার গ্রেড মেথডে আমরা যে ইএসআর টিউবটা ব্যবহার করি এটা লেন্থ আসলে অনেক বেশি, যার কারণে অ্যাবনর্মাল ইএসআর ডিটেকশন করা খুবই সহজ হয়। কিন্তু উইন্ট্রপ মেথডে আসলে উইন্ট্রপ হিমাটোক্রিয়েট টিউবের লেন্থটা খুবই কম, যার ফলে আমরা খুব সহজে উইন্ট্রপ মেথডে ইএসআর মানে অ্যাবনর্মাল ইএসআরটা ডিটেক্ট করতে পারি না। তো এই জন্যই আমরা সাধারণত ওয়েস্টার গ্রেড মেথডটা প্রিফার করি। চলুন দেখা যাক ডিটারমিনেশন অফ ইএসআর বাই ওয়েস্টার গ্রেড মেথড। প্রথমে আমরা কি করব, মেজারিং পিপেট নিয়ে ইএসআর ফ্লুইড নিব। কতটুকু পর্যন্ত নিব? 0.4 ml 0.4 ml ইএসআর ফ্লুইড নিচ্ছি একটা টেস্ট টিউবের মধ্যে। এই যে 1 2 3 4 দাগ পর্যন্ত আমরা ইএসআর ফ্লুইড নিয়ে ফেললাম। নিচ দিক থেকে 0.4 দাগ পর্যন্ত কাউন্ট করলাম, করে একটা টেস্ট টিউবের মধ্যে ইএসআর ফ্লুইড নিয়ে নিচ্ছি। এবারে আমরা ব্লাড নিব। কতটুকু ব্লাড নিব? 1.6 ml। তার মানে আমাকে টোটাল ml হবে 2 ml এবং রেশিওটা হবে 4:1, মানে ব্লাড হবে 4 আর ফ্লুইড হবে 1, তাহলে 1.6 ml আমি ব্লাড নিচ্ছি। এক্ষেত্রে আমরা প্রথমে 1 mlটা মেপে নেব। যদি আমার 1.5 থাকে তাহলে কি হতে হবে, 1 পর্যন্ত যেতে হবে, বা 1.5 চেয়ে কম থাকলে মানে মোটামুটি আমি আগে 1 ml মেপে নিব, তারপরে হচ্ছে 0.6 ml ওখান থেকে দাগগুলো থেকে আমি মেপে নিব। এবার সুন্দর করে এটাকে মিক্স করব। এইবারে আমি ইএসআর টিউব নিয়েছি, এটাকে এখন অবশ্য ইএসআর পিপেট বলা হয়, এবং এটা চিনতে পেরেছি আমি, ওর উপরে 300 মিলিমিটার লেখা আছে। আমি যেখানে ইন্ডিকেশন করলাম সেখানে হচ্ছে 300 মিলিমিটার লেখা আছে। কেন এটাকে ইএসআর পিপেট বলা হয় বর্তমানে? কারণ আমরা জানি পিপেটের 2 মাথায় খোলা থাকে এবং এটার 2 মাথা খোলা, এই জন্য হচ্ছে আমরা এটাকে ইএসআর পিপেট বলি। এবারে আমরা মাউথ পিপেটিংয়ের মাধ্যমে 0 পর্যন্ত ব্লাড তুলে নেব। আসলে ফিজিওলজিতে মাউথ পিপেটিংটা করতে দেওয়া হয় মাউথ পিপেটিং শেখানোর জন্য। এখানে পিপেট পাম্পটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করতে দেওয়া হয় না। তো আমরা কি করছি, প্রথমে হচ্ছে 0 পর্যন্ত, মানে ওপরের দিকে 0 থাকতো ওই পিপেটের, এই জন্য আমরা 0 পর্যন্ত ব্লাডটা উঠাই দেবো। আমার একটু বাবল এসে গেছে, যার কারণে আমি কি করব, এটা আবারও ডিসকার্ড করে দিব, কারণ ওপরের দিকে একটু বাবল আসছে, ভেতরের দিকে একটু বাবল আসছে, এইটা আমাকে অ্যাভয়েড করতে হবে, কোনো বাবল থাকা যাবে না। এই যে আমি পুরোটা আবার ডিসকার্ড করে দিলাম, কারণ আমি বাবল নিতে পারবো না। ওকে, এবারে আমি একদম পিপেটটার মাথা যেটা সেটাকে টিউবের নিচের দিকে লাগাই দেবো যাতে কোনো বাবল না আসে। হ্যাঁ, এবারে আমি দেখেন কিভাবে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু আমার ইন্ডেক্স ফিঙ্গার যেটা সেটা আমার একদম মুখের ভেতরে নিব, আর সাইড দিয়ে এমনভাবে ধরবো যে যাতে দেখতে পারি ব্লাডের কলামটা কোথায় আছে। এবারে আমরা স্ট্যান্ডের যে রাবার প্যাড আছে এটার উপরে প্রথমে পিপেটটাকে প্লেস করব, যেন নিচ দিয়ে কোনো ব্লাড যেতে না পারে, শক্ত করে প্লেস করব, তারপরে উপরে ক্লাম দিয়ে আটকায় দেবো। এবারে আমরা 1 ঘন্টা অপেক্ষা করব, 1 ঘন্টা পরে রেজাল্ট দেখব। তো চলুন দেখা যাক 1 ঘন্টা পরে রেজাল্টটা কী আসছে। 1 ঘন্টা পরে দেখেন ওপরের দিকে প্লাজমাটা সাদা হয়ে গেছে, নিচের দিকে রেড সেলগুলো ডিপোজিট হয়েছে। আমার মোটামুটি 0 এবং 20 এর মাঝামাঝি 10 এর নিচে আসছে প্লাজমার লেন্থটা। আমরা এখানে ইএসআর মেজারমেন্টে প্লাজমার লেন্থটা মাপি, তো এইটাই হচ্ছে আমরা এই যে দেখেন ওপরের দিকে প্লাজমা সাদা, নিচের দিকে হচ্ছে রেড সেল চলে আসছে, এবং একটা জায়গায় একটা জাংশন দেখা যাচ্ছে রেড সেল এবং প্লাজমার। এই যে জাংশনটা এইটাই হচ্ছে ইএসআর, এইটা আমরা মেজার করব। এখানে 11 মিলিমিটার, মানে 11 মিলিমিটার অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট আওয়ার। তো এই যে দেখেন জাংশনে একটা স্ট্র কালারের মতো একটা কিছু দেখা যাচ্ছে, জাস্ট হালকা স্ট্র কালার, এটা হচ্ছে বাফি কোট। মানে আমার নিচের দিকে রেড সেল আছে, উপরের দিকে প্লাজমা আছে, তাহলে হোয়াইট ব্লাড সেল, তারপরে আপনার প্লেটলেট, অন্যান্য ক্লটিং ফ্যাক্টরগুলো আছে মাঝামাঝি। এই জন্য এই জাংশনটাকে বলা হয়েছে বাফি কোট। বাফি কোটের কম্পোজিশন হচ্ছে WBC, প্লেটলেট এবং অন্যান্য যে ক্লটিং ফ্যাক্টরগুলো আছে এগুলো। আমরা জাস্ট 1 ঘন্টা পরেই রেজাল্ট দেখব। কেন? কারণ প্রথম 10 মিনিটে রেড সেলগুলো মোটামুটি স্লেল ডাউন হওয়ার জন্য প্রিপেয়ার হয়, পরের 45 মিনিটে মোটামুটি 90 অ্যান্ড অ্যাবাভ% সেল ডিপোজিট হয়ে যায়। এই জন্য মোটামুটি ফার্স্ট আওয়ারে ইএসআর মেজার করতে হয়, এবং এটার ইউনিট হচ্ছে মিলিমিটার অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট আওয়ার।
এবারে কিছু কোশ্চেন, আপনাকে কোশ্চেন জিজ্ঞেস করা হবে, হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ দিস টেস্ট। এই টেস্টের ইন্ডিকেশন হচ্ছে প্রগনোসিস অফ ডিজিজ, নট ডায়াগনোসিস অফ ডিজিজ। কারণ ইএসআর দিয়ে কোনো ডিজিজ ডায়াগনোসিস করা যায় না, শুধু এটা প্রগনোসিস দেখা যায় ডিজিজের, যে একটা ডিজিজ আছে এটা আমরা আইডিয়া করতে পারবো। এরপরে আমরা আরও কী করব, ইমপ্রুভমেন্ট অফ ট্রিটমেন্ট, আসলে ট্রিটমেন্টে কতটুকু ইমপ্রুভ করতেছে এটা দেখার জন্য ইএসআর ডিটেক্ট করা হয়। তারপর এখানে আপনাকে বলা হবে যে এখানে কোনো মানে রিয়েজেন্ট বা কেমিক্যাল ইউজ করা হয়েছে কিনা। হ্যাঁ, কেমিক্যাল ইউজ করা হয়েছে, সেটা 3.8% ট্রাইসোডিয়াম সাইট্রেট, যেটা আমরা ইএসআর ফ্লুইড হিসেবে নিয়েছিলাম। তো এটার কম্পোজিশন কি, এটার কম্পোজিশন হচ্ছে 3.8 গ্রাম ট্রাইসোডিয়াম পাউডার। এটা কিন্তু একটা পাউডার যেইটা 100 ml ডিস্টিল ওয়াটারের মধ্যে ডিজলভ করে তৈরি করা হয়েছে। আচ্ছা, এবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আসলে ইএসআর এর নর্মাল রেঞ্জ কত। ইএসআর এর নর্মাল রেঞ্জ হচ্ছে ইন কেস অফ মেল ইন ওয়েস্টারগ্রেড মেথড, ইন কেস অফ মেল 0 to 10 মিলিমিটার অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট আওয়ার, ইন কেস অফ ফিমেল 0 to 20 মিলিমিটার অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট আওয়ার। আচ্ছা, আমরা দেখছিলাম যে রেড সেলগুলো সেটেল ডাউন হয়েছে, এখন রেড সেলগুলো কোন প্যাটার্নে সেটেল ডাউন হয়েছে এটা একটা কোশ্চেন। আসলে রেড সেলগুলো রোলো ফর্ম করেছে বা রোলো প্যাটার্নে সেটেল ডাউন হয়েছে। রোলো ফর্মটা কী জিনিস, রোলো প্যাটার্নটা কী জিনিস, এটা হচ্ছে জাস্ট লাইক এ স্ট্যাক অফ কয়েন, মানে একটা কয়েনের ওপরে আর একটা কয়েন যদি রাখা হয়, যে স্ট্যাকটা তৈরি হয়, যে স্তম্ভটা তৈরি হয়, রেড সেলগুলো বাইকনকেভ শেপ হওয়ার জন্য একটার ওপরে আরেকটা, আরেকটার ওপরে আরেকটা এরকম হয়ে সেটেল ডাউন হয়। এই জন্য এটাকে বলা হয় রোলো ফর্মেশন, যদিও বানানটা হচ্ছে রৌলিয়াক্স, ROULEAUX, কিন্তু উচ্চারণটা বলতে হবে রোলো ফর্ম। আচ্ছা, এরপরে আপনাকে কোশ্চেন করা হবে যে ইএসআর বারে এরকম কিছু কন্ডিশন। ইএসআর বারে সাধারণত ফিজিওলজিক্যাল কিছু কন্ডিশন আছে, প্যাথোলজিক্যাল কিছু কন্ডিশন আছে। ফিজিওলজিক্যাল কন্ডিশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে মিনিস্ট্রুয়েশন, প্রেগনেন্সি, আর প্যাথোলজিক্যাল কন্ডিশনের মধ্যে হচ্ছে টিউবারকুলোসিস, ম্যালিগনেন্সি। আচ্ছা, এবার ইএসআর কমে এরকম কিছু কজ, যেমন হচ্ছে পলিসাইটেমিয়া। পলিসাইটেমিয়াতে কেন ইএসআর কমে, কারণ আমরা প্লাজমার লেন্থ মেজার করি। পলিসাইটেমিয়াতে রেড সেলের মেজারমেন্ট বেড়ে যায়, যার কারণে প্যাক সেল ভলিউম বেড়ে যায়। আমরা জানি, মানে মনে রাখতে হবে রেড সেলের সাথে আসলে ইএসআর এর সম্পর্ক হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, যার কারণে রেড সেল যদি বেড়ে যায় তাহলে কিন্তু অবশ্যই প্লাজমার লেন্থ কমে যাবে, সো ইএসআর কমে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আরও কিছু কোশ্চেন আছে যেগুলো এখান থেকে করা হয়ে থাকে, যে আসলে ওই যে বললাম যে কেন 1 আওয়ারে করব, আর কি কি মেথড আছে, তারপরে হচ্ছে মানে এটা দিয়ে কোনো ডিজিজ ডায়াগনোসিস করা যাবে কিনা, এগুলোই মোটামুটি কোশ্চেন। আরেকটা কোশ্চেন যে আসলে কেন অ্যান্টিকোয়াগুলেন্টটা ব্যবহার করতে হয়েছে, কারণ হচ্ছে আমরা ডেফিনেশনেই বলে ফেলছি যে when the blood is mixed with appropriate anticoagulant and stand vertically the red blood cells settle down leaving the plasma above। তাহলে আমাকে কি করতে হবে, সেলগুলোকে ভার্টিক্যালি দাঁড় করাই দিতে হবে। তাহলে আমি যদি অ্যান্টিকোয়াগুলেন্ট ব্যবহার না করতাম তাহলে ব্লাড ক্লট হয়ে যেত, যার কারণে কিন্তু রেড সেলগুলো নামতে পারতো না, ফলে আমি ইএসআরও ডিটেক্ট করতে পারতাম না। আচ্ছা, এই টেস্টে কিছু প্রিকশন আছে। কি প্রিকশন, অবশ্যই আমাকে যে আমি টেস্ট টিউব নিয়েছি, পিপেট নিয়েছি, যা কিছু নিয়েছি সব কিছু পরিষ্কার হতে হবে, কারণ যদি এর মধ্যে পানি থাকে বা অন্য কোনো থাকলে কিন্তু তাইলে হচ্ছে রেজাল্টটা হেরফের হবে। আচ্ছা, আর কি প্রিকশন আছে, অবশ্যই আমাকে ইএসআর স্ট্যান্ডটা ভার্টিক্যালি স্ট্যান্ড করাইতে হবে, মানে এটাকে যদি আমি অ্যাঙ্গেল করে ফেলি তাইলে কিন্তু রেজাল্টটা এদিক ওদিক হবে। ঠিক আছে, এটা অবশ্যই ভার্টিক্যালি স্ট্যান্ড করাইতে হবে, এবং এছাড়া আমার রেজাল্ট এদিক ওদিক হবে। এবং এটা আমাকে অবশ্যই ফার্স্ট 1 আওয়ারে রেজাল্ট নিতে হবে, কারণ আমি আগেই বলছি যে ফার্স্ট 1 আওয়ারে মোস্ট অফ সেল ডিপোজিট হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে যদি আমি আরও 2 ঘন্টা পরে রেজাল্ট দেখে যদি সেটা অ্যাভারেজ করতে যাই তাহলে দেখা যাবে যে রেজাল্টের মধ্যে একটা হেরফের চলে আসবে। সুতরাং আমাকে কি করতে হবে, ফার্স্ট 1 আওয়ারেই রেজাল্টটা নিতে হবে, এইটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে প্রিকশন হচ্ছে আমাকে ব্লাড এবং ফ্লুইডের যে হচ্ছে মেজারমেন্ট যেটা, এটা অ্যাকুরেট হতে হবে, এবং রেশিওটা কিন্তু অবশ্যই 4:1 হতে হবে, মানে ব্লাডটা হতে হবে 4 আর 1 হবে, মানে 4 অংশ হবে ব্লাড, 1 অংশ হবে ফ্লুইড। যেমন আমরা নিয়েছিলাম 1.6 আর এদিকে হচ্ছে 0.4, টোটাল আমার 2 ml ছিল, যার মধ্যে হচ্ছে 1.6 ml ছিল ব্লাড, মানে 4 অংশ ছিল ব্লাড আর 1 অংশ ছিল ফ্লুইড। এই রেশিওটা আমাকে অবশ্যই মেইনটেইন করতে হবে। থ্যাংক ইউ, আশা করি আপনাদের এই ভিডিওটা কিছু হলে উপকারে আসবে। যদি উপকারে আসে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।